আসসালামু আলাইকুম। জিএসটি এটার মিনিং কিন্তু আমরা আহ, দেখা হয়নি, ঠিক আছে, অনেকেরই তো দেখে নি। সেটা জিএসটি মানে জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে এখানে বুঝাচ্ছে আমাদের যে জেনারেল মানে সাধারণ যারা আছে তারা, আর বিজ্ঞান আর প্রযুক্তি। তো এই তিন বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা সেটাই হচ্ছে জিএসটি অ্যাডমিশন। তো গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট 24টা বিশ্ববিদ্যালয় আছে, তাহলে সাধারণ আর বিজ্ঞান প্রযুক্তি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর জেনারেল এইটা মিলে মোট 24টা বিশ্ববিদ্যালয় আছে। তো এই সংখ্যাটা এবছর হয়তো কিছু কমতেও পারে, মানে আমাদের এই সামনে যে আসবে 2025, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টটা যেটা আসবে 2025-এ, তো সেইখানে হয়তো একটা দুইটা ভার্সিটি কমেও যেতে পারে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এখন আমাদের যে আলোচনার বিষয় সেটা দেখব। তো আবেদন করতে পারবে সায়েন্স, কমার্স আর হিউম্যানিটিজ এর শিক্ষার্থীরা। তবে আমরা আলোচনা করব শুধু হিউম্যানিটিজ নিয়ে, ঠিক আছে। হিউম্যানিটিজ বি ইউনিটটা নিয়ে আমরা আলোচনা করব। তো মানবিক বি ইউনিটের এক্সাম, মানবন্টন, টপিক সবগুলা বিষয় নিয়েই আলোচনা হবে। তো পরীক্ষা পদ্ধতিটা সম্পূর্ণ কি এমসিকিউ, আর পূর্ণমান কত 100। আর সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো এইটা ছিল 2024-এর সার্কুলার। তো যারা তখন 2022-23 এইচএসসি 2022-23 আর এসএসসি যেটা সেইটা হয়তো থার্ড টাইমাররাও দিতে পারবে, মানে এসএসসির ক্ষেত্রে থার্ড টাইমার গ্রহণযোগ্য, আর এইচএসসির ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড টাইমার গ্রহণযোগ্য। এখন দেখব যোগ্যতা মানে কোয়ালিফিকেশন চাইতেছে, এটা মানবিক বিভাগের ক্ষেত্রে, ঠিক আছে, এটা মানবিক বিভাগের ক্ষেত্রে এসএসসি আর এইচএসসি টোটাল জিপিএ লাগবে 7.00। তবে এসএসসি আর এইচএসসি এর জিপিএ কোনোটাই 3.00 অর্থাৎ এ মাইনাসের কম গ্রহণযোগ্য নয়, একেবারেই গ্রহণযোগ্য নয়। তাইলে অ্যাটলিস্ট মিনিমাম থাকা লাগবে 3 পয়েন্ট, আর টোটাল মিলে 7 পয়েন্ট। এখন মান বন্টনটা আমরা দেখে নিব। তো মান বন্টন হচ্ছে বাংলায় 35 নম্বর, ইংরেজিতে 35 নম্বর, আর সাধারণ জ্ঞানে আছে 30 নম্বর। তো এই সাধারণ জ্ঞান কিন্তু জেনারেল জিকে না, যেটাই হচ্ছে বাংলাদেশ আর আন্তর্জাতিক পড়া হয় না একটাই, বাংলাদেশ ও আন্তর্জাতিক পড়া হয় যেটাই, ওইটা না, কিন্তু এটা এটা হচ্ছে মৌলিক জিকে, বেসিক জিকে। তো সেটাই আছে কি সাবজেক্ট, সেটা আছে বাংলাদেশ ও আন্তর্জাতিক, পৌরনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল আর আইসিটি মিলাই। অর্থাৎ এই জিএসটির যেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানটা আছে এইটার সাথে অনেকটা মিল কিন্তু ডিইউ এর জিকে। তো ডিইউ জিকে যারা প্রিপারেশন নেয় তাদেরও কিন্তু এই বিষয়গুলাই বেশ খেয়াল রাখতে হয় পাঠ্য বইগুলোতে। তো এই ক্ষেত্রে একটা সুবিধাজনক, জিএসটির সাথে ডিইউ এর প্রস্তুতিটা বেশ সুবিধাজনক। আরো কয়েকটা ভার্সিটি আছে না সুবিধাজনক আছে। তো এর নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25, অর্থাৎ প্রতিটা 4টা ভুল উত্তরের জন্য 1 মার্ক কাটা যায়। এখন যে বিষয়টা আমরা দেখব, তো সেই বিষয়টা হচ্ছে যে একটা ফোকাসিং করব, মানে টোটাল যে সিলেবাসটার উপরে একটা ফোকাসিং করব। সেটা কি, অবশ্যই ইন্ডেক্স দেখব, আমরা একটা ইন্ডেক্স দেখব যে কোন কোন বিষয়ে পড়া লাগবে আমাদের, তো সেটা দেখব। বাংলা প্রথম পত্র, তো বাংলা প্রথম পত্রের মধ্যে আছে গদ্যাংশ। তো গদ্যাংশের মধ্যে আছে, জাস্ট একবার দেখে নিব কিন্তু আমরা, অপরিচিতা, বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, 52 দিনগুলি, রেইনকোট, বাংলার নব্য লেখক
দিগের প্রতি নিবেদন, গৃহ, আহ্বান, মহাজাগতিক কিউরেটার আর নেকলেস, এই 12টা গল্প। এখন আসবো পদ্যাংশ মানে কবিতার ক্ষেত্রে। তো কবিতার ক্ষেত্রে আছে কি, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারই পড়ে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, বিভীষণের প্রতি মেঘনাদ, সুচেতনা, পদ্মা, নুরুলদিনের কথা মনে পড়ে যায়, আর আছে ছবি, এই পদ্যটা। তো এখন আসবো উপন্যাস ও নাটকের ক্ষেত্রে। তো লাল সালু হচ্ছে উপন্যাস, লাল সালু হচ্ছে আমাদের উপন্যাস, আর সিরাজউদ্দৌলা হচ্ছে আমাদের নাটক, আর লাল সালু হচ্ছে উপন্যাস। তো এই দুইটা বেশ ইম্পর্টেন্ট, এগুলা থেকে কিন্তু মেনলি মানে উক্তি নির্ভরই প্রশ্ন আসে, উক্তি বা কথা নির্ভর, সংলাপ নির্ভর প্রশ্ন আসে, উক্তি বা সংলাপ নির্ভর। তো সাহিত্যাংশ এর মধ্যে আছে, মানে অনেক সময় আসে আবার অনেক সময় এর থেকে আসে না করছেন। তো সাহিত্যের মধ্যে আছে বাংলা সাহিত্যের শাখা, আর বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তো এগুলো একটু আমাদের দেখতে হবে। এখন দেখবো বাংলা দ্বিতীয় পত্র। তো বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে বাংলা ব্যাকরণ অংশ। হ্যাঁ, বাংলা ব্যাকরণ অংশ। তার মধ্যে আছে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানোর নিয়ম ও শব্দ শুদ্ধিকরণ, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। বলতে এখানে মানে এইভাবে দেখার দরকার নেই, আপনাদের জাস্ট মনে রাখতে হবে নবম দশম শ্রেণীর যে দুইটা বই আছে, বলতে পাঠ্য বই আছে মানে টেক্সট বুক, নবম দশম শ্রেণীর যে একটা তো পুরাতন হয়ে গেছে আর একটা নতুন আমরা পড়ি, তো সেই দুইটা আমাদের সংগ্রহে রাখা লাগবে। তার সাথে এই যে ইন্টারে আমরা যেটা পড়েছি মানে এইচএসসি তে পড়ছি না, যে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানোর নিয়ম ও শব্দ শুদ্ধিকরণ, আর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ, উপসর্গ, সমাস, বাক্য প্রকরণ, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, পারিভাষিক শব্দ, অনুবাদ দশ, বাংলা ভাষার ধ্বনি ও শব্দ প্রকরণ যুক্ত ব্যঞ্জন বর্ণ। তো ধ্বনির পরিবর্তন, সন্ধি, নত্য সত্য বিধান। তো আমি যেগুলা দেখা যাইতেছি এইগুলা কিন্তু ডাইরেক্ট সিলেবাস না, বাট কি কি পড়া লাগে আমাদের সেইটা দেখাচ্ছি এখানে আমি, যে আমাদের কি কি পড়া লাগে। তো প্রকৃতি ও প্রত্যয়, তো এইগুলা কিন্তু আমরা এসএসসি তেও পড়েছি সবগুলা, প্লাস এইচএসসি তেও সবগুলো আমরা দেখেছি। তো এসএসসি আর এইচএসসি এর ব্যাকরণ মিলে, টোটাল দুইটা ব্যাকরণ মিলেই কিন্তু করছে না, যেহেতু এমসিকিউ। সো ডাইরেক্ট ইন্টারের মতো কিন্তু রিটেন কোশ্চেন হবে না, যেহেতু এমসিকিউ। তাহলে মেইন ফোকাস হয় কিন্তু আপনার এসএসসির ব্যাকরণের উপরে মেইন ফোকাস থাকে। তো তার মধ্যে আবার আছে শব্দের শ্রেণী বিভাগ, কাল, পুরুষ আর কালের বিশিষ্ট প্রয়োগ, সমার্থক বা বিপরীতার্থক শব্দ, আর বাক্য বা বাক্য সংকোচন আর বাগধারা। তো এইগুলা পড়ার ক্ষেত্রে টেক্সট বুক ফলো করা যেতে পারে, টেক্সট বুক। আর অভিযাত্রীর যে ব্যাকরণ বইটা আছে সেটা সুন্দর, মানে শিখতে সুবিধা হবে অনেক ক্ষেত্রে। আর তার সাথে এটিএম, যেটা একটানা মুখস্থ যে বইটা আছে এটিএম, ওই বইটাও দেখা যাইতে পারে। আরো অনেক কিন্তু ভালো বই আছে, তো সেগুলা পড়ে আপনারা দেখতে পারেন। আর এইগুলা মানে মেইন ফোকাস রাখতে হবে। এখন দেখি ইংলিশে। তো ইংলিশে একটা প্যাসেজ কম্প্রিহেনশন আসে, মানে শুরুতে একটা প্যাসেজ দিয়ে দেয় আর হয়তো 5টা মতো এমসিকিউ দেয়, সেই প্যাসেজের উপর বেস করে 5টা মতো এমসিকিউ কোশ্চেন দেয়। তো এই ক্ষেত্রে মেইন আপনাকে হেল্প করে কোন সাবজেক্টটা, এই ক্ষেত্রে আপনাকে মেইন হেল্প করে আপনার যে ভোকাবুলারি জ্ঞানটা। হ্যাঁ, এই ক্ষেত্রে ভোকাবুলারি যে জ্ঞানটা আছে আপনার, সেইটাই বেশি হেল্প করে আপনাকে। তো ভোকাবুলারি পারলে এই মানে গল্পের যে সামারি করা সুবিধা হয়, মানে গল্পটা বুঝতে অনেক সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে একটা বেনিফিট পাওয়া যায়। আর ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংলিশ যে সেকেন্ড পার্ট আছে আমরা সেটা দেখব।
পার্টস অফ স্পিচ, নাউন, নাম্বার আর জেন্ডার, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ এন্ড ক্লজ, সেন্টেন্স, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, ভয়েস, narration, conditional sentence, tag question, punctuation, correction, framing and question, miscellaneous, pinpoint error, synonym and antonym, completing sentence, analogy, spelling, group verbs, phrase, idioms, translation, onward substitution, English literature. তো এইখানে যে বিষয়গুলো আমি দেখাইতেছি, তো এই যে বিষয়গুলো, হ্যাঁ এইখানে যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো কিন্তু সাজেশন না, তো জাস্ট এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে সূচিপত্র মানে কি কি পড়তে হইতে পারে, মানে একেবারেই যার নলেজ নাই অথবা যে একবারে দেখতে চাচ্ছে শুধু, তো সেই ক্ষেত্রে এখানে দেখানো হইতেছে। আর আমার যে সাজেশন, আমি কিন্তু সাজেশন আমার চ্যানেলে কিন্তু সাজেশন গুলো আছে, তো সেইগুলা দেখে নিতে পারেন যাদের সাজেশন দরকার। বাট এইগুলা কিন্তু জাস্ট ফোকাস অন মানে ইন্ডেক্সের উপরে আমরা ফোকাস দিচ্ছি, এর বেশি কিছু না। এখানে ইংলিশ লিটারেচার কম্প্রিহেনশন, তো এই যে সেই প্যাসেজ কম্প্রিহেনশন যেটা প্যাসেজ দেওয়া থাকবে, তো এইটার প্যাসেজ কম্প্রিহেনশনের উপর আমি অবশ্যই একটা নেক্সট একটা ভিডিও দিয়ে দিব। আর এই প্যাসেজ কম্প্রিহেনশন করতে গেলে যে আমাদের যে টোয়েফেল বই আছে, ঠিক আছে, টোয়েফেল বই, তো টোয়েফেল বই যেটা তানভীর স্যারের 4-in-1 টোয়েফেল বই আছে না, 4-in-1 টোয়েফেল বই, ওইটা দেখা যাইতে পারে। তো এইগুলা বুক লিস্টও আমি আমার চ্যানেলে পেয়ে যাবেন, বইগুলার বুক লিস্ট। তো এখন দেখি বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে কি কি আছে। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আছে সাম্প্রতিক ও বাংলাদেশ পরিস্থিতি, এর ভিতরে বাংলাদেশের ভূমিরূপ আর ভৌগোলিক পরিক্রমা, তো এই বিষয়গুলো আমার মনে রাখা লাগবে। প্রাচীন বাংলার ইতিহাস, প্রাচীন ভারতের সাম্রাজ্য, এটা হচ্ছে সাধারণ জিকের যে অংশটুকু আমাদের পড়তে হবে। উপমহাদেশে ঔপনিবেশিক শাসনের সূচনা পর্ব, ব্রিটিশ শাসন আমলে উপমহাদেশের আর তার সাথে পাকিস্তান আমল 1947 থেকে 1971, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন, বাংলাদেশের বিভাগ ও জেলা পরিস্থিতি, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, তার সাথে আছে বাংলাদেশের জনসংখ্যা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, নদ নদী, বাংলাদেশের বিভিন্ন সম্পদ, বাংলাদেশের অর্থনীতি, ব্যাংক, বীমা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, আইন শাসন ও বিচার বিভাগ। তো এইখানে যে বিষয়গুলো সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট না। তো এই সাধারণ জ্ঞানের উপর অলরেডি আমার একটা সাজেশনের ভিডিও আছে, তো সেটা দেখে নেবেন। মানে সেটা কিন্তু ডিইউ সহ সব ভার্সিটির যেটা জেনারেল জিকে আছে সেটার উপর বেস করে সাজেশনটা দেওয়া আছে। তো ঢাকা মহানগর তথ্য, তার ভিতর আছে বাংলাদেশের বিখ্যাত প্রতিষ্ঠান, বিশ্ব ঐতিহ্য বাংলাদেশ, বাংলাদেশের প্রতিরক্ষা, স্থাপত্য ও ভাস্কর্য, তো এই বিষয়গুলো, এবং আন্তর্জাতিক অঙ্গনে যে বাংলাদেশ, বাংলা সাহিত্যরও কিন্তু কিছু অংশ জিকের ভিতরে এসে যায়। অর্থাৎ মনে করেন কোন একটা চলচ্চিত্রের পরিচালক কে ছিল, এটাও কিন্তু একটা জেনারেল নলেজ হিসাবে পড়ে, যদি কোনো একটা বিখ্যাত চলচ্চিত্র সেটা হয়ে থাকে, এটাও কিন্তু একটা জেনারেল নলেজ, মানে সাধারণ জ্ঞানেরই অংশ। তো বাংলাদেশের পুরস্কার আর সম্মাননা, বাংলাদেশের খেলাধুলা অঙ্গন, বিবিধ প্রসঙ্গ, এবং আন্তর্জাতিক বিষয়ের মধ্যে আছে এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, অ্যান্টার্কটিকা মহাদেশ। বিশ্বের বিশেষ অঞ্চল পরিস্থিতি, বিভিন্ন দেশের পার্লামেন্ট, আইনসভা, জাতীয় প্রতীক, জাতীয় নেতা, পূর্ব নাম আর বর্তমান নাম। যেমন যেমন কুমিল্লার পূর্ব নাম কি ছিল? সমতট, অথবা কি ত্রিপুরারই অংশ ছিল না বৃহত্তর কুমিল্লা। এই বিষয়গুলো, তো জাতীয় দিবস, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজধানী, সুলতান, এগুলা আমাদের দেখা লাগবে। আর বিশ্বের অর্থনীতি, প্রতীক, জনসংখ্যা, আয়তন, বিশ্ব ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ, বিভিন্ন দেশের পারমাণবিক বোমা, বিশ্বের নারী, বিভিন্ন কেলেঙ্কারি, আলোচিত হত্যাকাণ্ড, বিশ্বের সম্পদ সমূহ, ব্যক্তিবর্গ, কৃষ্টি, স্থাপত্য, বিশ্ববিদ্যালয়, বিশ্বের বিখ্যাত দর্শনীয় স্থান, বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম, দ্রুততম, আর বিশ্বের ইতিহাস, প্রাচীন সভ্যতা সমূহ,
তো সভ্যতার অবদান আছে না, মানে মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশে, তো সেইগুলো আন্তর্জাতিক সংস্থা সমূহ, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এগুলা কিন্তু মানে মোস্ট অফ দি কি জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক যে সংস্থাগুলা, এগুলা দেখতে হবে আমাদের। এখন আসি পৌরনীতি ও সুশাসন, মানে মৌলিক দিকের যে অংশ, মানে যেইখানে আমাদেরকে বেশি ফোকাস করা লাগে মৌলিক দিকে হিসাবে। তো পৌরনীতি ও সুশাসন থেকেও কিন্তু 2 বা 3 মার্কস আসে। তো দেখি পৌরনীতি সুশাসন, মানে এখানে সাবজেক্ট এত বেশি যে প্রতিটাই সর্বোচ্চ 2 বা 3 মার্কের বেশি আসার কোনো ওয়ে নাই। এখন পৌরনীতি ও সুশাসন, সুশাসনের ধারণা, মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, ই গভর্নেন্স ও সুশাসন, অধিকার, কর্তব্য, মানবাধিকার, রাজনৈতিক দল, নেতৃত্ব, সুশাসন, সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ। তো যারা এইচএসসি তে যাদের পৌরনীতি ছিল তাদের ক্ষেত্রে এটা ভেরি ইজি, কারণ খুব ডিপলি কিন্তু কোশ্চেন আসে না, কোশ্চেন আসে খুব ইম্পর্টেন্ট দেখেই কোশ্চেন গুলো আসে, মানে একেবারে ইম্পর্টেন্ট টপিক থেকেই কোশ্চেন দেওয়ার একটা চেষ্টা করে তারা, যেহেতু হিউজ সিলেবাস। তো জনমত ও রাজনৈতিক সংস্কৃতি, জনসেবা, আমলাতন্ত্র, দেশপ্রেম ও জাতীয়তা। এখন পৌরনীতি দ্বিতীয় পত্রে আছে ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্ব, সরকারশীল সরকারের বিকাশ, পাকিস্তান থেকে বাংলাদেশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামো, স্থানীয় শাসন, সাংবিধানিক প্রতিষ্ঠান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, বাংলাদেশের বৈদেশিক নীতি, নাগরিক সমস্যা। তো এইগুলা কিন্তু জিকের সাথে বেশ মিল আছে, তো সমস্যা হবে না, এটা পড়া কিন্তু ইজি। তার পৌরনীতি ছিল না এসএসসি, তার ক্ষেত্রে ইজি। তো সমাজবিজ্ঞান, সমাজবিজ্ঞানের যে পরিচিতি আছে, অর্থাৎ এর প্রতিষ্ঠাতা, এর ক্ষেত্র আর এর পথিকৃৎ, এইগুলা তো কতিপয় পথিকৃৎ সমাজবিজ্ঞানী, সমাজবিজ্ঞানে ব্যবহৃত মৌল প্রত্যয় সমূহ। তো এইচএসসি তে তাদের সোশিওলজি ছিল, তো তাদের ক্ষেত্রে এটা ভেরি ইজি, হ্যাঁ ভেরি ইজি তাদের ক্ষেত্রে। তো সামাজিক স্তর বিন্যাস, অসমতা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, মানে এইগুলো পড়তে হবে কি জানেন, মানে মেইন যে আমাদের যে মনে করেন আমাদের যদি কোনো গাইড বই থেকে থাকে, এইচএসসি তে আমরা তো গাইড বই কিনে থাকি, অথবা বইয়ের নোট থাকে, তো তার উপরে কিছু মানে প্রতিটা বই শুরু করার আগে ওভারভিউ একটা দেওয়া থাকে না, ওভারভিউ, তো ওই ওভারভিউ গুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বিচ্যুতিমূলক আচরণ, অপরাধ, সামাজিক পরিবর্তন। এখন আসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, বাংলাদেশের মানুষ ও সংস্কৃতি, প্রত্নতত্ত্বের বাংলাদেশ সমাজ ও সভ্যতা, উপমহাদেশের প্রাচীন সভ্যতা, গ্রামীণ সমাজ, সৌর সমাজ, পরিবার, বিবাহ, জ্ঞাতি সম্পর্ক। তো এইগুলা প্রতিটা কিন্তু মানে এখান থেকে ইম্পর্টেন্ট দেখে দেখে আপনাদের পড়তে হবে ভেতর থেকে। তো এইচএসসি তে তো আমাদের এই সাবজেক্ট গুলা ছিল, তো জাস্ট এইগুলা থেকে ইম্পর্টেন্ট টপিকস গুলা বেছে বেছে পড়তেই হবে। তো এইটা কোনো কষ্টের বিষয়ই না। হয়তো একটা বা দুইটা সাবজেক্ট আরো নিউ দেখবে, কারণ কি কারোর হয়তো ইকোনমিক্স থাকে না, হ্যাঁ ইকোনমিক্স থাকে না এইচএসসি তে, অথবা সোশিওলজি থাকে না, অথবা পলিটিক্যাল সায়েন্স থাকে না। তো যাই হোক, হয়তো একটা থাকবে না, বাদ বাকিগুলো তো ছিল। তো যেটা থাকবে না সেটাও অত হার্ড না। বিশেষ করে ইকোনমিক্স যদি বলি, আপনাকে এসএসসির সাথে যথেষ্ট মিল রেখে কোশ্চেন করা হয় এসএসসির সাথে, তো এটা সমস্যা হবে না। এসএসসিটা প্লাস যদি এইচএসসি তে আপনার থেকে থাকে, তো জাস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখে দেখে পড়তে হবে। আর বাজারে তো বিভিন্ন গাইড আছে, সেগুলা থেকে দেখেও পড়া যাবে। তো বাজার, শ্রম বাজার, মূলধন, সংগঠন, খাজনা, সামগ্রিক আয়, ব্যয়, মুদ্রা, ব্যাংক, অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি পরিচয়, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ, খাদ্য নিরাপত্তা, অর্থায়ন, মুদ্রাস্ফীতি, এই সকল। আন্তর্জাতিক আর সরকারি অর্থ ব্যবস্থা, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, ইংরেজ আধিপত্য, এই সকল বিষয়। তো এইখানে কিন্তু আমরা অলরেডি ইতিহাসে চলে আসছি, তো এটা ইতিহাস, হ্যাঁ এটা হচ্ছে হিস্টোরি। তো হিস্টোরি প্রথম পত্র দ্বিতীয় পত্র, কারণ আমাদের ইন্টারে কি প্রথম আর দ্বিতীয় পত্র ছিল না, তো এই জন্য আমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা করে রিভিশন দিতে হবে। তো এইগুলো আমরা বিভিন্ন বাজার মৌলিক জিকের উপর বিভিন্ন বই আছে, সেটা জোবাইর জিকের হইতে পারে, অথবা ভালো যে কোনো কোম্পানি হইতে পারে, বেসিক ভিউ বই আছে, এনিথিং আপনি এটা যেটা ভালো মনে হবে বই সেটা কিনতে পারেন। তো ইংরেজ ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল, অথবা MP3 আছে, তো এই বইগুলো দেখা যাইতে পারে। তো পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন, তার গতি প্রকৃতি, পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকারের কার্যক্রম। ইতিহাস দ্বিতীয় পত্রের মধ্যে আছে যেটা আন্তর্জাতিক, তো শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা হচ্ছে আমরা পড়তেছি দ্বিতীয় পত্রই ইতিহাস। বলশেবিক বিপ্লব মানে যেটা হচ্ছে রুশ বিপ্লব, তো সেইটা হিটলার ও মুসলিনের উত্থান আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, শান্তি নিরাপত্তা, সিনাই যুদ্ধ,
সমাজতন্ত্র, দ্বন্দ্ব, বর্ণবাদ বিরোধী আন্দোলন, সিনাই যুদ্ধ। তো সবগুলা থেকে আমাদের বেসিক ধারণা থাকা লাগবে, যুক্তিবিদ্যা থেকেও আমাদের ধারণা থাকা লাগবে। তো যুক্তিবিদ্যা পরিস্থিতি, যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, তো এইগুলা কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। হয়তো অনেকে যুক্তিবিদ্যা থাকে না, যেমন আমারও ছিল না, বাট আমি যখন এটা মানে যুক্তিবিদ্যা যখন পড়াই, কোনো স্টুডেন্টের যখন পড়াই যুক্তিবিদ্যা, তো এটাই দেখছি যে খুব জটিল না। বাট আপনাকে কিন্তু এটার ক্ষেত্রে আপনাকে টেক্সট বুক জোগাড় করে আগে সেটা পড়তে হবে। হ্যাঁ, টেক্সট বুক জোগাড় করে আগে একবার রিডিং পড়তে হবে। প্রথমে ফার্স্ট একটু কষ্ট হবে, হয়তো আপনার 4-5 দিন সময় জাস্ট লাগবে এটা কভার করতে। তো তারপরে কিন্তু ইজি হয়ে যাবে একেবারে। তো আগে আপনার টেক্সট বুকটা পিডিএফও পেয়ে যাবেন অনলাইনে অ্যাভেলেবল, যে এইচএসসি যুক্তিবিদ্যা। হ্যাঁ, এইচএসসি যুক্তিবিদ্যা লিখে সার্চ দিবেন, পিডিএফ পেয়ে যাবেন এনসিটিভি। তো যুক্তির উপাদান, বিধেয়ক, এগুলো অনেকটা ব্যাকরণের মতো, আর সূক্ষ্মভাবে যে কোনো সেন্টেন্স এরা বিবেচনা করে। এই হচ্ছে জাস্ট পার্থক্য এখানে। তো এটা খুব জটিল কিছু না, এটাও সহজ আছে, পেরে যাবেন। বাট একটু ডেডিকেশনের সাথে ফার্স্ট একটু রিডিং পড়তে হবে। এবার দ্বিতীয় পত্রে আছে যুক্তিবিদ্যা। তো এর কিন্তু লজিক বলে সাবজেক্টটা, আর লজিকের জনক কে তো আমরা জানি, অ্যারিস্টটল। ঠিক আছে, তো অ্যারিস্টটল কিন্তু বেশ কয়েকটা সাবজেক্টের জনক। তো এই যে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার, এইটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখে নিবেন। তো এইগুলো সবকিছু করার আগে আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, খুব বেশি ভিডিও না, মানে পড়ানোর উপরে, ঠিক আছে, পড়ানোর উপরে ভিডিও হয়তো খুব বেশি না। তো সেইগুলো সবগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা আউট নলেজ এসে যাবে। আউট নলেজ থাকলে কিন্তু যে কোনো কিছু পড়তে সুবিধা হয়, আউট নলেজ যদি কারো থাকে। এখন আসি ভূগোলের ক্ষেত্রে, ঠিক আছে, ভূগোল প্রথম পত্র। তো এইটা হইলে আমাদের, এরপর একটা আইসিটি আছে, আইসিটি হইলে শেষ আমাদের। তো প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর গঠন, ভূমিরূপের পরিবর্তন, তো ইন্টার যাদের ছিল তাদের ক্ষেত্রে একেবারে সহজ, অথবা এসএসসি তে যাদের ছিল, ভূগোলের কোনো বিশেষ কোনো চেঞ্জই আসে না কখনোই। তো জলবায়ুর উপাদান, নিয়ামক, বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, তো সব প্রশ্ন যেহেতু এমসিকিউ আসবে, তো জটিল কিছু আসবে না এখানে। এখন ভূগোল দ্বিতীয় পত্র দেখি। মানব ভূগোল, জনসংখ্যা, কৃষি, বসতি। তো মানব ভূগোল নিয়ে কিন্তু মেইনলি ফোকাস করে কি ভূগোল দ্বিতীয় পত্র, মানে অর্থনীতির উপরে বেশি ফোকাস দেয় লাস্টে। আর ওইটা কিন্তু প্রকৃতির উপরে বেশি ফোকাস দেয় ভূগোল প্রথম পত্র। তো এই মানব ভূগোলে আপনার আবার মাইগ্রেশন, মানে কি অভিগমন, এইগুলা, মাইগ্রেশন, খনিজ সম্পদ, মানে দেশ ভিত্তিক অথবা ফসল উৎপাদন, অথবা মানুষের স্বভাব বৈশিষ্ট্য, এগুলাই কিন্তু মেইনলি মানব ভূগোল, মানে এই যে ভূগোল দ্বিতীয় পত্রে মেইনলি এখানে মানে স্থান পায়। বসতি, পরিবহন, যোগাযোগ, খনিজ সম্পদ ও শক্তি সম্পদ, শিল্প, বাণিজ্য, দূষণ, প্রাকৃতিক দুর্যোগ। এই দূষণ আর প্রাকৃতিক দুর্যোগও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের যে ভিডিও, সেটা লাস্টে আমরা এসে গেছি, সেখানে আছে আইসিটি নিয়েও কথা বলা আছে। তো আইসিটি থেকেও কিন্তু 2 বা 3টা কোশ্চেন আসে আইসিটি থেকে। তো কোনো ক্ষেত্রে হয়তো বেশিও আসতে পারে, 4টাও এসে যেতে পারে। তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ, তো কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন আর এইচটিএমএল, প্রোগ্রামিং ভাষা। তো মেইনলি এই 5টা অধ্যায় মেইন। তো এর থেকে কিন্তু আসবে কিন্তু আপনার কিন্তু এমসিকিউ আসবে। তো এই এমসিকিউ গুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখে দেয়, খুবই ইম্পর্টেন্ট দেখে। তো এই আইসিটি ভালো পারতে, মানে শর্টকাটে যদি শেষ করতে চাই কেউ, তো তারা দেখতে পারে যে জয়কলির যে ছোট বইটা আছে না আইসিটির উপর, ছোট্ট একটা বই আছে জয়কলির, হয়তো প্রাইস হয়তো 150 টাকা এমন। তো সেই বইটা থেকে এরা দেখতে পারেন আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই। তো আমার এই টোটাল ভিডিওর যে বিষয়টা ছিল, মানে একেবারে যারা একেবারেই বোঝে না, ফার্স্ট চান্সে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকে, তাহলে সে বেশ, আশা করি একটা বেশ নলেজ এসে যাবে তার, মানে জিএসটি এক্সামের উপর টোটালি একটা তার নলেজ এসে যাবে। তো যে বুক লিস্ট হোক বা পড়ার যে নিয়ম অথবা সাজেশন, সেগুলো কিন্তু আমার অন্য ভিডিওগুলোতে পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।